আনন্দ বিষাদে দেবী দুর্গাকে বিদায়, শারদ ছুড়ে আবির রঙে মাতলেন সনাতন ধর্মাবলম্বীরা। প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব, সম্প্রীতির কাছে হার মানল সব শঙ্কা। প্রধান উপদেষ্টা আন্তরিক থাকায় ভোট নিয়ে শঙ্কা নেই, মন্তব্য তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবিরের। আগামী নির্বাচন ডক্টর ইউনূসের জন্য অগ্নিপরীক্ষা, বললেন জয়নুল। এবার শুরু হচ্ছে ওবায়দুল কাদের সহ 7 জনের বিচার। শেখ হাসিনার মামলার রায়ের তারিখ জানা যাবে এ মাসেই। আওয়ামী লীগের বিচারে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় প্রসিকিউশন। 96 বছর বয়সে মারা গেলেন ভাষা সৈনিক আহমদ রফিক। মরদেহ বারডেম হাসপাতালে। শনিবার সকাল 11টায় শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে শহীদ মিনারে। প্রবাসের সময় সঙ্গে আছি আমি তুষার আহমেদ ইমন। শারদ ছুড়ে আবিরে রাঙিয়ে বিদায় জানানো হলো দেবী দুর্গাকে। অশুভের দমন, মানবজাতির মঙ্গল কামনায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। কঠোর নিরাপত্তায় বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রায় ঢল নামে ভক্ত অনুরাগীদের। বিসর্জনের আগে ঢাকের তালি সিঁদুর খেলায় মেতে ওঠেন ভক্তরা। সহকর্মীদের নিয়ে শাতিলা শারমিনের রিপোর্ট। বিসর্জন বারবার ফিরে আসার কামনায়, ত্রিলোকজয়ী মহামায়ার শক্তিকে নিজের মধ্যে ধারণ করে সব অমঙ্গল বা বিভীষিকাকে জয় করার প্রতিজ্ঞার। রাজধানীর 254টি পূজা মণ্ডপের দুর্গা প্রতিমা বিসর্জন দেওয়া হয় রাজধানীকে ঘিরে থাকা 3টি নদীতে। বুড়িগঙ্গার বিনাস্মৃতি স্নানঘাট, ওয়াইজঘাট, তুরাগের ধৌরঘাট, পোস্তগোলা শ্মশানঘাট, বালু নদের কয়েতপাড়া ঘাটসহ 10টি ঘাটে প্রতিমা নিয়ে জড়ো হন সনাতন ধর্মের মানুষ। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের মনের অসুরিক প্রবৃত্তি, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেওয়াই বিজয়া দশমীর মূল তাৎপর্য। দেশে একটা শান্তি ফিরুক, এরকম একটা কামনা আছে। সবাই মঙ্গল করুক, সবাই হাসি খুশি রাখুক, সবাই একত্রে একসাথে মিলেমিশে থাকতে পারি। বৃষ্টি দিয়ে আমাদের যত পাপ, যত স্বৈরাচারী যা কিছু আছে সব ধুয়ে নিয়ে গেলেন মা। আগে মহানগর সার্বজনীন পূজা পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে শুরু হয় বিজয়া শোভাযাত্রা। মহাশক্তিধর মায়া মায়া বিজয়া শোভাযাত্রায় তার বিসর্জনের ক্ষণ, বিসর্জনের সুর ভক্তদের মনে। বিজয় শোভাযাত্রার এই মাহেন্দ্রক্ষণে প্রার্থনা একটি, সমস্ত অশুভ শক্তির দমন হয়ে শুভ আত্মা, শুভ শক্তি প্রাণ প্রাচুর্যে ভরিয়ে তুলুক এই বাংলাদেশকে, এই পৃথিবীকে। দেবীর বিদায়ে ঢাকঢোল আর গানের সঙ্গে নেচে গেয়ে বর্ণিল শোভাযাত্রায় অংশ নেন সব বয়সী মানুষ। রাজধানীর পলাশী মোড় থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার, গুলিস্তান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সদরঘাট, টার্মিনাল মোড় হয়ে ওয়াইজঘাটে এসে শেষ হয় শোভাযাত্রা। মায়ের বিদায়ে ভক্তদের আনন্দ উল্লাসের পাশাপাশি ছিল বেদনার সুরও। তাদের প্রার্থনা দেশে আসুক শান্তি, উন্নয়ন, সমৃদ্ধি। এদেশে যেন সুখ, শান্তি, সমৃদ্ধি বয়ে নিয়ে আসে। মাতৃ আরাধনার মাধ্যমে যে আমরা নারীদেরকে আরো বেশি সম্মান দিব। এবার পুজোটা নিরাপদভাবে হয়েছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্টি জানান সনাতন ধর্মের মানুষ। পূজা শুরু থেকে এখন পর্যন্ত আমরা কোনো অপ্রীতিকর ঘটনা এবং কোনো দুর্ঘটনার সংবাদ পাইনি। আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ। বিজয়া দশমীর সকালে মণ্ডপগুলোতে নারীরা দেবীর শক্তিতে অনুপ্রাণিত হয়ে একে অপরের গায়ে সিঁদুর দেন। দর্পণ ও ঘট বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় পূজার আনুষ্ঠানিকতা। আর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো 5 দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে বর্ণাঢ্য আয়োজনে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত নির্দিষ্ট স্থানে বিসর্জন দেওয়া হয় প্রতিমা। কামনা করা হয় দেশ ও জাতির মঙ্গল। একে একে নিরঞ্জন করা হয় প্রতিমা।
ঢাকঢোল সহ বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গেয়ে 5 দিনের উৎসব শেষে বৃহস্পতিবার বিকাল থেকে শুরু হয় শারদীয় দুর্গা উৎসবের বিজয় র্যালি। শঙ্খ আর উলুধ্বনি, ঢাকঢোলের সনাতনী বাজনার সঙ্গে দেবী বন্দনার গানের মধ্য দিয়ে বিভিন্ন মণ্ডপ থেকে বিভিন্ন বাহনে করে নির্দিষ্ট ঘাটে আনা হয় প্রতিমা, দেওয়া হয় বিসর্জন। ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। মা চলে আছে, একটু আমাদের ভিতরে খারাপ লাগতেছে, অনেক কষ্ট লাগতেছে মার জন্য। পূজা আস্তে আস্তে বলে চলে যাচ্ছে। নানা ধর্মের বর্ণের মানুষ একসাথে একত্র হয়েছি আমরা সবাই এই বিজয়া দশমীর মাধ্যমে। সবাইকে জানাই বিজয়া দশমীর শুভেচ্ছা। এর আগে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসবের আনুষ্ঠানিকতা। কষ্ট ভুলে দেবীকে হাসি মুখে বিদায় জানাতে সিঁদুর খেলায় মেতে ওঠেন সনাতন ধর্মাবলম্বীরা। সধবা নারীরা স্বামীর মঙ্গল কামনায় সিঁদুর, পান ও মিষ্টি নিয়ে দুর্গার চরণে সিঁদুর ছোঁয়ান। শেষবারের মতো দেবীর আরাধনা করেন ভক্তরা। দেশ ও বিশ্বের সবার মঙ্গল কামনা করেন তারা। পুরোটা বছর জুড়ে এই কটা দিন আমরা মাকে পাই, এই 3-4 দিনের আনন্দ হচ্ছে আমাদের পুরো বছর জুড়ে চলার একটা অনুপ্রেরণা। এর কাছে কামনা করছি আসছে বছর আবার ভালো হোক, সবকিছু শুভ হোক। আমরা আশা করছি খুব সুন্দরভাবেই আমাদের দেশটা সুন্দরভাবে এগিয়ে যাবে। সনাতন ধর্মাবলম্বীদের মতে মানুষের মনের অশরিক প্রবৃত্তি, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেওয়াই বিজয়া দশমীর মূল তাৎপর্য। ভক্তদের বিশ্বাস স্বর্গরাজ্য থেকে যেমন মহিষাসুরকে বধ করে অশুভ শক্তির বিনাশ করেছিলেন, তেমনি পৃথিবী থেকে সব অপশক্তির বিনাশ ঘটাবেন দশভুজা দুর্গা। সামনের বছর ভালোভাবে আসুক, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। মায়ের কাছে কামনা থাকতে এভাবে যেন প্রতি বছর আবার আসে, আমরা এইভাবে আনন্দে থাকতে পারি সবাই মিলে। সকালে মণ্ডপগুলোতে অনুষ্ঠিত হয় দেবীর দশমী বিহিত পূজা, দেওয়া হয় পুষ্পাঞ্জলি। আমাদের বাংলাদেশ থেকে অশুভ শক্তির বিদায় হোক। আজ বিজয় দশমীতে সেই মার কাছে প্রার্থনা জানাই। সামনের বছর নতুন আশা, নতুন শক্তি নিয়ে দুর্গা আবারও আসবেন মর্তে, এমনটাই প্রত্যাশা ভক্তদের। তানজিনা তাসনিম, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমানবন্দরে তার সফর সঙ্গী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ডক্টর ইউনূস আন্তরিক থাকায় নির্বাচন নিয়ে শঙ্কা নেই। তারেক রহমানের নেতৃত্বে ভোটে অংশ নেবে বিএনপি। নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সকাল 9টায় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট অবতরণ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। মোহাম্মদ ইউনূস, চিফ অ্যাডভাইজার অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট। 26 সেপ্টেম্বর অধ্যাপক ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে ভাষণ দেন। ভবিষ্যতের রূপরেখা তৈরি। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনায় অংশ নেন ডক্টর ইউনূস। 30 সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা ইস্যুতে উচ্চ পর্যায়ের সম্মেলনে তুলে ধরেন 7 দফা প্রস্তাব। Towards a sustainable resolution of the crisis, I propose the following actions by the international community. দেশে ফিরে বিমানবন্দরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, ডক্টর ইউনূস আন্তরিক থাকায় নির্বাচন নিয়ে শঙ্কা নেই। ইন্টারিম সরকার যথেষ্ট আন্তরিক আছে, মানে এটা টাইমেই হওয়ার জন্য এখানে বিরোধী দল হিসেবে আমাদেরও সমর্থন আছে, তো ইনশাআল্লাহ টাইমেই হবে। দেশে ফিরেছেন এনসিপি সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এখনও অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। জাতিসংঘ সফরে প্রধান উপদেষ্টার বক্তব্যে 5 বছর ক্ষমতায় থাকার প্রয়াস দেখছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। এমন কথা নির্বাচন নিয়ে শঙ্কা বাড়িয়ে দিয়েছে বলে মনে করেন তিনি। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় ফারুক বলেন, প্রধান উপদেষ্টার সামনে এই নির্বাচন একটি অগ্নি পরীক্ষা। আমার মুখ থেকে একটি কথা বেরিয়ে গেল যে আরো 5 বছর অনেকেই চাপ দিচ্ছেন থেকে যাওয়ার জন্য সরকারে। যারা সংখ্যার কথা বলে সংখ্যাটা বাড়িয়ে দিলেন। আপনার সামনে কঠিন অগ্নি পরীক্ষায় নির্বাচন। এই কঠিন নির্বাচনকে যদি আপনি সকল ষড়যন্ত্র উপেক্ষা করে
আপনার আশেপাশের 2-4 জন 20 জনকে যদি নির্বাচনে সম্পৃক্ত না করেন তাহলে আমি মনে করি 91 সালের চেয়ে আরেকটি সুষ্ঠু নির্বাচন হবে। এবার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হতে যাচ্ছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনের। প্রসিকিউশন বলছে জুলাই আগস্টে হত্যাযজ্ঞের আরও 10টি মামলার তদন্ত শেষ পর্যায়ে, আর শেখ হাসিনা সহ 3 জনের রায়ের তারিখ পাওয়া যাবে এ মাসের মাঝামাঝি সময়ে। প্রসিকিউটর গাজী MH তামিম জানান, দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় তারা। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল আল মামুন সহ 63 জনের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এরই মধ্যে শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সোমবার থেকে শুরু হচ্ছে যুক্তিতর্ক উপস্থাপন। প্রসিকিউশন বলছে যুক্তিতর্ক শেষ হতে কয়েক কার্যদিবস সময় লাগবে। এ মাসের দ্বিতীয় ভাগে পাওয়া যাবে শেখ হাসিনার মামলার রায়ের তারিখ। সাক্ষ্য প্রমাণে 5টি অভিযোগ প্রমাণ হওয়ার দাবিও করা হয়। এই দুইটা আর্গুমেন্ট মিলিয়ে 15 দিন সময় লাগতে পারে। তারপরে এই মামলাটির রায়ের জন্য অপেক্ষমান থাকবে। এরপরে আদালতই নির্ধারণ করবেন যে কতদিন ওনারা রায়টা প্রস্তুত করে এটা ট্রাইব্যুনালে ঘোষণা করবেন। প্রসিকিউশন 5টি অভিযোগই আসামিদের বিরুদ্ধে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। আনুষ্ঠানিক বিচার শুরু হতে যাচ্ছে ওবায়দুল কাদের সহ 1 ডজন আওয়ামী লীগ নেতার। তদন্ত শেষ পর্যায়ে রয়েছে যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, সেক্রেটারি মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান সহ অন্তত 10 মামলার। আনুমানিক 10টি তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে খুব শীঘ্রই আসবে। তার মধ্যে ওবায়দুল কাদের সাহেব সহ আরও 7 জন তৎকালীন প্রভাবশালী আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ, তাদের তদন্ত প্রতিবেদন একদম শেষ পর্যায়ে। ফার্মগেটের গোলাম নাফিজের হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন একদম শেষ পর্যায়ে। আমরা হয়তোবা কামিং সপ্তাহে আমরা ফরমাল চার্জ দাখিল করে দিতে পারবো। এছাড়াও আরও বেশ কয়েকজন প্রভাবশালী নেতার তদন্ত প্রতিবেদন আমরা পেয়ে যাব মর্মে তদন্ত সংস্থা আমাদেরকে জানিয়েছে। দল হিসেবে আওয়ামী লীগের বিচারের উদ্যোগ নেওয়া হবে কিনা সে বিষয়ে সরকারের সিদ্ধান্ত পেলে তদন্ত শুরু করা হবে বলেও জানান গাজী MH তামিম। গভর্নমেন্ট যদি সিদ্ধান্ত নেয় মনে করে তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে অথবা যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া আমরা শুরু করব। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। ভাষা সৈনিক আহমদ রফিক মারা গেছেন। বৃহস্পতিবার রাত 10:12 রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মরদেহ হাসপাতালের হিম ঘরে রাখা হয়েছে। শনিবার সকাল 11টায় আহমদ রফিকের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। হাসপাতাল সূত্রে জানা গেছে 28 সেপ্টেম্বর শারীরিক নানা জটিলতা নিয়ে তিনি বারডেম হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বৃহস্পতিবার রাত 10:12 কার্ডিয়াক অ্যারেস্টে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গবেষক ও বহুমাত্রিক লেখক, রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিক পেশায় ছিলেন চিকিৎসক। জীবনভর তিনি দেশ ও মানুষের কল্যাণে কাজ করেছেন। অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি পুরস্কার 21 পদক পেয়েছেন। আহমদ রফিকের জন্ম 1929 সালের 12 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায়। মৃত্যুর বহু আগেই চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নে আহমদ রফিক তার দেহ বারডেম হাসপাতালে দান করে গেছেন। হাত ঘুরতেই বেড়ে যায় ইলিশের দাম। কোনোভাবেই থামানো যাচ্ছে না দাম বাড়তির ঊর্ধ্বগতি। 5 বছরে দেশের বাজারে ইলিশের দাম বেড়েছে 57%। দাম বৃদ্ধির এই প্রবণতাকে অস্বাভাবিক বলছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। দেশের মানুষকে প্রাধান্য দিয়ে রফতানি কমিয়ে যৌক্তিক দাম নির্ধারণ এবং বাজার মনিটরিং বাড়ানোর পরামর্শ কৃষি অর্থনীতিবিদদের। ফরহাদুর রহমানের রিপোর্ট। বাংলাদেশে মোট মাছ উৎপাদনে প্রায় 12% ইলিশ। গত কয়েক বছর ইলিশের সরবরাহ বাড়লেও কমেছে 2023-24 অর্থ বছরে, যদিও এককভাবে জাতীয় আয়ের সঙ্গেও যুক্ত এই মাছ। স্বাদে অনন্য মাছের চাহিদা বাড়ার পাশাপাশি দামও বাড়ছে। গত কয়েক বছরে এর দাম বেড়ে চলে যাচ্ছে ক্রেতাদের নাগালের বাইরে। ইলিশ মাছের জন্য আসলাম কিন্তু কিনে নাই, দাম বেশি দেখে কিনে না। ভরা মৌসুম এত কিনা খুবই আমাদের জন্য দুঃখজনক। সরকারি বিপণন সংস্থা টিসিবির তথ্য 2020-21 অর্থ বছরে ইলিশের খুচরা দাম ছিল কেজি প্রতি 900 থেকে 1400 টাকা। 2023-24 তা বেড়ে থেকে 1600 টাকায়। আরও বাড়তে বাড়তে 2025 সালে দাম হয় 900 থেকে 2200 টাকা।
ইলিশের দাম বৃদ্ধির এই প্রবণতাকে অস্বাভাবিক বলছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড টেরিফ কমিশন। এর পেছনে চাহিদা ও সরবরাহের ভারসাম্যহীনতা, পরিবহন ও সংরক্ষণ ব্যয় বৃদ্ধি, মজুদ, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ও রফতানি সহ 11টি কারণ উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে কমিশন। মূল্যবৃদ্ধি ঠেকাতে কার্যকর নীতি প্রণয়ন, সরবরাহ ব্যবস্থা আধুনিকীকরণ, পাইকারি বাজারে নজরদারি ও জেলেদের সহায়তা বাড়ানো জরুরি বলেও মনে করছে সংস্থাটি। দেশের চাহিদা প্রাধান্য দিয়ে রফতানি কমানোর পাশাপাশি যৌক্তিক দাম নির্ধারণ ও কার্যকর করার পরামর্শ দিচ্ছেন এই কৃষি অর্থনীতিবিদ। সরকারের উচিত ছিল একটা দাম ধরে দেয়া এবং সেই ক্ষেত্রে এই দামটা যাতে করে কার্যকরী হয় সেটা আমাদের বাজারে বিপণী বিতানে সেটাকে পরীক্ষা নিরীক্ষা করা। বাংলাদেশ থেকে 2022-23 অর্থ বছরে প্রায় 1400 টন ও 2023-24 অর্থ বছরে 801 টন ইলিশ রফতানি হয়েছে। আর চলতি বছর ভারতে 1200 টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে সরকার। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন প্রবাসের সময়। ভারত চীনকে পেছনে ফেলে অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসায় সর্বোচ্চ অ্যাসেসমেন্ট লেভেল 1-এ উন্নীত হলো বাংলাদেশ। ফলে অস্ট্রেলিয়ায় পড়াশোনার স্বপ্ন পূরণ এখন বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য হবে আগের চেয়ে সহজ, দ্রুত ও কম খরচে। বিষয়টি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অস্ট্রেলিয়া থেকে SM আমিনুল রুবেলের রিপোর্ট। উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের পছন্দের গন্তব্য অস্ট্রেলিয়া। এবার সেই সব শিক্ষার্থীদের জন্য সুসংবাদ দিয়েছে দেশটি। প্রথমবারের মতো স্টুডেন্ট ভিসায় বাংলাদেশকে অ্যাসেসমেন্ট লেভেল 1-এ উন্নতি করেছে অস্ট্রেলিয়া। ভারত, চীন রয়েছে লেভেল 2-এ। অস্ট্রেলিয়া সরকারের এমন সিদ্ধান্তে দেশটিতে পড়তে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা পদ্ধতির জটিলতা কমে গেছে। নতুন নিয়মে স্পন্সরশিপের জটিলতা কমার সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে থাকবে টিউশন ফিও। পাশাপাশি উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির শর্তগুলো তুলনামূলক শিথিল হবে। 2018 সাল থেকে অস্ট্রেলিয়া সরকারের অ্যাসেসমেন্ট লেভেল 3য় ধাপে অবস্থান করছিল বাংলাদেশ, যার কারণে নানান জটিলতার মুখোমুখি হতেন শিক্ষার্থীরা। লেভেল 1-এ উন্নতি হওয়ায় এখন তুলনামূলক কম খরচে, দ্রুত ও সহজ কয়েকটি ধাপেই ভিসার জন্য আবেদন করা যাবে। 30 সেপ্টেম্বর 2025 বা তারপরে জমা দেয়া আবেদনের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ লেভেল 1-এ উঠে আসায় অস্ট্রেলিয়াতে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক শিক্ষার্থী পড়তে আসার সুযোগ সুবিধা আগের চেয়ে অনেকটাই সহজ হলো। বিশেষ করে ভিসার যে ভিসা প্রসেস করতে যে সময় লাগে সব কিছুই কিন্তু তুলনামূলক সহজতর হয়ে গেল এবং গত 2 বছরে কিন্তু রেকর্ড সংখ্যক বাংলাদেশি অস্ট্রেলিয়াতে পড়তে এসেছে এবং এই পদ্ধতির ফলে বিশেষ করে বাংলাদেশ লেভেল 1-এ চলে আসাতে যেই কন্ডিশনগুলো ছিল সেগুলো তুলনামূলক সহজ হয়ে যাওয়ার ফলে আগামী কিছুদিনে অস্ট্রেলিয়াতে প্রচুর বাংলাদেশি বাংলাদেশ থেকে পড়তে আসবে এমনটাই প্রত্যাশা করছে সবাই। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক আয়ের একটি বড় অংশ আসে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স থেকে, কিন্তু এই আয়ের পেছনে রয়েছে এক কঠিন বাস্তবতা। বিদেশে পাড়ি জমাতে গিয়ে বিপুল পরিমাণ ঋণ নিয়ে যেতে হয় অনেক কর্মজীবীকে। সেই ঋণ শোধ করতে গিয়ে তাদের জীবন হয়ে ওঠে দুর্বিষহ। ঋণের বোঝায় দিশেহারা মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি কর্মীরাও। রাত দিন কঠোর পরিশ্রম করেও তারা ঋণের জাল থেকে বের হতে পারছেন না। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে বিস্তারিত। মালয়েশিয়া প্রবাসীরা কঠোর পরিশ্রম করে দেশের জিডিপিতে রাখছেন বড় অবদান, কিন্তু তাদের এই পরিশ্রমের পেছনে লুকিয়ে আছে এক কঠিন বাস্তবতা ও বিপুল পরিমাণ ঋণের বোঝা। বিদেশের মাটিতে দিনের পর দিন ওভারটাইম করেও ঋণের চক্র থেকে বের হতে পারছেন না অনেক প্রবাসী বাংলাদেশি। 6 লাখ টাকা খরচ করে আসছি, 12 ঘন্টা কাজ করে আসে এখানে কাজ করতেছি। আমাদের বাসায় অর্থের প্রয়োজন, আইসি দেনা ধার দেনা করে আইসি। এখন কীভাবে ধার দেনা দিতে পারবো ওইটাই আমরা খুঁজতেছি, কিন্তু মালয়েশিয়া তো আসার জন্য মানুষ অনেক বেদিস। ঠিক আছে, মালয়েশিয়া খুব পরিস্থিতি খুব খারাপ। 12 ঘন্টা নাইট ডিউটি করে আসলাম, আয়া পরে এখন আবার যে লরিতে কাম করতেছি, ওভার টাইম করতেছি, যেহেতু 2 টাকা ইনকাম করে ফ্যামিলি দিতে পারি, নিজে একটু ভালো থাকতে পারি, কিন্তু শরীর দিকে দেই না, ফ্যামিলি দিকে দেই যেহেতু ফ্যামিলি একটু ভালো থাকে। মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি কর্মীদের বেতনের বড় অংশ চলে যায় ঋণের কিস্তি, খাওয়া এবং অন্যান্য খরচ মেটাতে। ফলে পরিবারকে আর্থিক সহায়তা দেয়া বা নিজেদের সঞ্চয় করার মতো কোনো টাকাই তাদের হাতে থাকে না। ওভারটাইম কাজ তাদের শারীরিক ও মানসিকভাবে অসুস্থ করে তোলে। বিদেশে এসে অনেকেই বুঝতে পারেন প্রতিশ্রুত বেতন ও সুযোগ সুবিধার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। কম বেতন, অস্বাস্থ্যকর পরিবেশ আর অতিরিক্ত কাজের চাপ তাদের জীবনকে দুর্বিষহ করে তোলে। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইউএস বাংলা অ্যাসোসিয়েশনের আয়োজনে হয়ে গেল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অঙ্গরাজ্যের সান বার্নার্ডিনোর হিল টপে অনুষ্ঠিত অনুষ্ঠানে সিটি মেয়র হেলেন ট্রান, সাবেক মেয়র, কাউন্সিলম্যান সহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অনেকে। বিশিষ্টজনদের প্রদান করা হয় সম্মাননা। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় আয়োজন। টানা 5 দিনের শারদীয় দুর্গোৎসবের শেষ দিন বিজয়া দশমীতেও মেতে উঠল কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গ। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী কৈলাস গমন করলেও লৌকিক আচার বিসর্জনের ধারা চলবে আরও কয়েকদিন। রাজ্য জুড়ে সবচেয়ে বেশি সংখ্যক প্রতিমা বিসর্জন হয় কলকাতার কদমতলা ঘাটে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। আসছে বছর আবার হবে, এই ধ্বনিতে মুখরিত ছিল চারদিক। সঙ্গে রাঙা মুখে সিঁদুর মেখে আনন্দ বেদনায় মিশে থাকা বিদায়ের করুণ সুর। কারণ বাড়ির মেয়ে আজই ফিরলেন মর্তলোক ছেড়ে কৈলাসে স্বামী গৃহে। তাই মাকে বিদায় জানাতে রঙিন বরণডলা সাজিয়ে প্রদীপ জেলে বরণ করেছেন গৃহের নারীরা। 5 দিনের নানা ধর্মীয় আচার শেষে দেবী প্রতিমার বিসর্জন শুরু হয় কলকাতা সহ জেলার বিভিন্ন প্রান্তে। শুধু কলকাতাতেই নয়, এবার 44টি ঘাটে প্রতিমা বিসর্জন হয়েছে। দশমীর সকাল থেকে বৃষ্টির কারণে বিসর্জন সাময়িক ব্যাহত হলেও দিন শেষে সুষ্ঠুভাবেই শেষ হয়েছে সবকিছু। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বসিরহাটের ইছামতিতেও দিনভর চলেছে প্রতিমা বিসর্জন। নদীর বুকে নৌকায় প্রতিমা নিয়ে বিসর্জন করতে দেখা যায় দুই দেশের মানুষকেই। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গা উৎসব শেষ হলেও আনন্দ থামছে না এখানেই। রাজ্য সরকারের পক্ষ থেকে আগামী 5 অক্টোবর কলকাতার ঐতিহাসিক রেড রোডে আয়োজিত হবে দুর্গাপূজার মহাশোভাযাত্রা। এভাবেই বৃষ্টি বিঘ্নিত পরিবেশ উপেক্ষা করেই কলকাতার ব্যস্ততম এই বাজে কদমতলা ঘাটে দুপুরের পর থেকে শুরু হয় প্রতিমা নিরঞ্জনের কর্মসূচি, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে। কলকাতা থেকে সুব্রত আচার্য, সব সংবাদ। দিনভর নানা নাটকীয়তা শেষে খুলে দেওয়া হয়েছে জার্মানির বায়ার্নের মিউনিখ শহরে চলমান ঐতিহ্যবাহী অক্টোবর উৎসব। এর আগে বুধবার সকালে বোমা হামলার আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয় উৎসবটি। বোমা খুঁজতে মিশনে নামে দেশটির পুলিশের বিশেষ টিম। তবে দিনভর খোঁজাখুঁজির পর এমন কোনো আশঙ্কা নেই নিশ্চিত হয়ে পুনরায় খুলে দেওয়া হয় উৎসবের মূল ফটক। নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থাও। স্থানীয় সময় বুধবার জার্মানির বায়ার্নের মিউনিখ শহরের তেরেজিয়ান ভিজেতে চলমান ঐতিহ্যবাহী অক্টোবর ফেস্ট বা স্থানীয় ও পর্যটকদের প্রিয় পানীয় বিয়ার উৎসবে বোমা হামলা হতে পারে এমন খবর ছড়িয়ে পড়ার পর থেকে নিমিষেই স্তব্ধ হয়ে যায় গোটা এলাকা। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় উৎসবস্থল সহ আশেপাশের এলাকা। বোমা খুঁজে বের করার মিশনে নামে অপরাধ দমন পুলিশের বিশেষ টিম। মোতায়েন করা হয় কয়েকশো পুলিশ। উৎসব প্রাঙ্গণ থেকে সরিয়ে নেওয়া হয় দর্শনার্থীদের। বন্ধ করে দেয়া হয় মেলায় অংশ নেওয়া স্টল সহ খেলাধুলার ইভেন্টও। এর আগে বোমা উদ্ধার ও হামলার পরিকল্পনায় জড়িতদের খুঁজতে গিয়ে মুখোমুখি হয় আরেক চাঞ্চল্যকর ঘটনার। এদিন ভোরে মিউনিখের দক্ষিণে ল্যাটশেনাউয়ের একটি বসত বাড়িতে গোলাগুলিতে একজন নিহত হন। একই দিন একটি বাড়িতে বেশ কয়েকটি বোমা বিস্ফোরণে আরও একজনের প্রাণহানি ঘটে। আহত হন অন্তত 2 জন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় বোমা তৈরির সরঞ্জাম ও একটি চিঠি। চিঠিতে পাওয়া তথ্য থেকে অক্টোবর ফেস্টে বোমা হামলার পরিকল্পনার কথা জানতে পারে পুলিশ। তবে পারিবারিক কলহের জেরে এই বোমা বিস্ফোরণ বলছে তদন্তকারী কর্মকর্তা। এদিকে মিউনিখে দিনভর উত্তেজনা, আতঙ্ক ও পুলিশি অভিযান শেষে শহরের অতিরিক্ত মেয়র ডিটার রাইটার ও অঙ্গরাজ্যটির স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াকিম হেয়ারম্যান ও পুলিশ কর্মকর্তারা জানান অক্টোবর ফেস্ট ঘিরে আর কোনো আতঙ্ক নেই, বোমা হামলার আশঙ্কা নেই নিশ্চিত করে মেলার প্রধান ফটক খুলে দেয় আয়োজকরা। উৎসবে আবারও ঢল নামে লাখো দর্শনার্থীদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। এবার নির্বাচন পেছানোর দাবি নিয়ে বিসিবিতে হাজির মনোনয়ন প্রত্যাহার করা সংগঠকরা। ক্রিকেটের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন সংগঠক রফিকুল ইসলাম বাবু। সুষ্ঠু নির্বাচনের জন্য ক্রীড়া উপদেষ্টার কাছে দাবি জানিয়েছেন বোর্ডে অ্যাডহক কমিটি গঠনের। তবে এখনও নিজের সিদ্ধান্ত না জানালেও তামিম ইকবালও তাদের সঙ্গে একমত হবেন বলে বিশ্বাস বাবুর।
এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় যে এই নোংরামির সাথে আমরা কোনো দিক থেকে কোনোভাবে পাঠ রাখতে পারবো না। উপদেষ্টা বা ক্রীড়ামন্ত্রী কিন্তু বাংলাদেশ ক্রিকেটের কিন্তু অভিভাবক। আমরা চাই এই যে সমস্যাগুলি ওনার মাধ্যমে সমাধান হোক। একদিন আগে বলেছিলেন এই নির্বাচনে থাকছি না, মনোনয়ন প্রত্যাহার করে নেন হেভিওয়েট সব প্রার্থী। পরদিনই আবার নির্বাচন পেছানোর দাবি। মিরপুর স্টেডিয়ামে মানববন্ধনও করেছেন নির্বাচন বয়কট করা সংগঠকদের সমর্থকরা। বিসিবি নির্বাচনের নাটকীয়তা যেন শেষ হতেই চাইছে না। এবার ক্রীড়া উপদেষ্টার কাছে নতুন আবদার নিয়ে হাজির সেই সংগঠকরা। এখন যে এক্সিস্টিং বোর্ড আছে সেই বোর্ডটা কিন্তু ইচ্ছা করলে একটা রুলস রেগুলেশনে যেটা আছে সেটা কিন্তু এটার মেয়াদ কিন্তু বাড়িয়ে দিয়ে কিন্তু অনেকটা সমাধান করা যেতে পারে। আরেকটি পথ আছে যে রিশিডিউল করা, অ্যাডহক কমিটি করেও কিন্তু কিছুদিন চালানো যেতে পারে কিছুদিনের জন্য। সেটা এই সাম্প্রতিক এই সংকটগুলি উত্তরণের জন্য আমরা চাই এই যে ক্রিকেট যে ক্লাবগুলিকে বাদ দেওয়া হচ্ছে সেগুলি আবার তারা থাকবে এবং কাউন্সিলর ফিরে পাবে এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। অনুরোধ করব আমাদের মাননীয় উপদেষ্টা এবং আমাদের বর্তমান যে বোর্ড আছে তারা এটাকে আমলে নেবেন এবং এটা যেন দুনিয়ার কাছে আমরা ছোট না হই, এই জায়গাটার দিকে একটু নজর দিতে হবে। বুধবার মনোনয়ন প্রত্যাহারে নেতৃত্বে ছিলেন তামিম ইকবাল, যদিও এদিন দেখা যায়নি তাকে। চিকিৎসার জন্য দেশের বাইরে গেছেন সাবেক অধিনায়ক। প্রশ্নটা তাই থেকেই যায়, তামিম কি একমত এমন সিদ্ধান্তে? আমরা আশা করছি যে ক্রিকেটের স্বার্থে দেশের স্বার্থে সবাই এগিয়ে আসবে। এখানে তামিমও কোনো ইস্যু না, এখানে ফাহিমও কোনো ইস্যু না, এখানে ফারুক আহমেদও না, কেউই না। ক্রীড়া উপদেষ্টার হস্তক্ষেপের অভিযোগ তুলি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন বিএনপি সমর্থিত সংগঠকরা। কিন্তু এবার স্বচ্ছ নির্বাচনের জন্য উপদেষ্টারই দ্বারস্থ হতে চান তারা। আর সম্পর্ক খারাপ হওয়ার জন্য দায় দিয়েছেন গণমাধ্যমকে। এখানে অনেক মিডিয়া প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে। আমাদের মাননীয় অ্যাডভাইজার আছেন, ওনাকে বার্সের অন্য একটা গ্রুপ। আসলে এটা না, অতীতে যা হয়েছে এটা অতীত। সব ভুলে যেয়ে আমরা যদি ক্রিকেটকে এগিয়ে নিতে চাই তাহলে আমাদের আবার সংগঠিত হতে হবে সবাই। এই ক্ষেত্রে আমি উপদেষ্টাকে একেবারে সেপারেট রাখছি। উনি অভিভাবক, আমাদের ভিতরে প্রবলেম থাকতে পারে, সেই প্রবলেমগুলি সলভ করার একমাত্র দায়িত্ব এখন ওনার। এ দাবির পর জোরালো হচ্ছে গুঞ্জন, বিসিবিতে গঠিত হতে পারে অ্যাডহক কমিটি। এছাড়া পেছানো হতে পারে নির্বাচনের তারিখও। তবে প্রশ্ন থেকে যায়, তাতেও কি অবসান ঘটবে এই সমস্যার? তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। সাকিব আল হাসানের পর এবার তামিম ইকবালের নামে কুরুচিপূর্ণ বাক্য লেখা হয়েছে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের দেয়ালে। কিন্তু কারা এসব করেছেন এ ব্যাপারে কিছুই জানেন না দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা কর্মীরা। যদিও এসব ঘটনা দেশের ক্রিকেটের জন্য লজ্জাজনক বলে মনে করেন ভক্ত ও ক্রীড়া সাংবাদিকরা। আমার পেছনের ভবনটা দেশের ক্রিকেটের আতুরঘর। এখানে জড়িয়ে আছে হাজারো ক্রিকেটারের স্বপ্ন, আর এখানেই অপমানিত হচ্ছে দেশের ক্রিকেট। কদিন আগে এই মিরপুরের দেয়ালে লেখা ছিল সাকিবের নামে নানা কুরুচিপূর্ণ গ্রাফিতি। এবার সেখানে তামিম ইকবালের নাম। গুন্ডা, বয়কট, দালাল, কত কিছুই না লেখা আছে তার নামে। কিন্তু এই তামিম কি না করেছেন দেশের ক্রিকেটের জন্য। লর্ডসে প্রথম সেঞ্চুরি, 2012 এশিয়া কাপে 450, 2018 এশিয়া কাপে ভাঙা হাত নিয়ে দেশকে জিতিয়েছেন এই তামিম ইকবাল, যাকে মানা হয় দেশের সেরা ওপেনার। সেই কিংবদন্তি অপমানিত হচ্ছে এই মিরপুরের দেয়ালে। কিন্তু এ বিষয়ে কিছুই জানা নেই নিরাপত্তা কর্মীদের। এমন একটা ঘটনা ঘটলো, আপনারা কিছুই জানেন না? না, আমি এটা কিছু বলতে পারলাম না, কারণ আমি এটা দেখছি না। কেমন বলবো ভাই? যে আপনার আগের যে শিফটে ছিল সেও এগুলো কিছু জানে না? না, সে আমার বলছে যে এগুলা কে লেখছে। আমি বলছি এগুলো কে লেখছে ভাই, এগুলো দেখেন নাই, সেও কিছু বলে যায়নি আমার। বিসিবি নির্বাচনকে কেন্দ্র করেই এসব হচ্ছে, এটা আর বলার অপেক্ষা রাখে না। এবারে নির্বাচন সাক্ষী হয়েছে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার। তবে একজন কিংবদন্তিকে অপমানিত করা কতটা যৌক্তিক? এটা তো দুঃখজনক বলতে হবে, মানে এটা দুঃখজনক, এটা তো লজ্জাজনক। এটা তো তাকে অপমান করা না, পুরো মানে সিস্টেমটাকে অপমান করা। মানে তামিম তো ইজ নট জাস্ট আ প্লেয়ার। আপনি যে প্রথমে বললেন অ্যাসেট, সে তো আসলে অ্যাসেট। সাকিব তো একটা প্লেয়ার না, অ্যাসেটও ছিলেন। দায়িত্ব খালি মানে টাইমের ব্যাপারেও হবে না, সাকিবের প্ল্যাকেট নিয়েও তো ঢুকতে নাই, সেটাও তো একটা মানে সেই দায়টাও তো বিসিবিরই নিতে হবে। আমার মনে হয় না যে এগুলো ভালো কোনো বার্তা দিচ্ছে। বিকজ তামিম ইকবাল নির্বাচন এত কিছু যা কিছু হয়েছে, তারপরে তামিম ইকবালই মানুষের ক্রিকেট ইতিহাস কিন্তু তামিম সাকিব ছাড়া লেখা যাবে না। তামিম ইকবাল নামে যেটা বলতেছে সেটা অ্যাকচুয়ালি অযৌক্তিক, এগুলো মানা যায় না। ওনার কিন্তু আসলে অনেক অবদান রয়েছে। আর এই মিরপুরের মাটিতে যে ওনার দেওয়ালে নিয়ে যে ওনার যে অপমানিত কথাগুলো লেখা হচ্ছে, এগুলো আসলে আমরা ভুল করতেছি। খেলোয়াড়দের যদি সম্মান না করতে পারি তাহলে আমাদের খেলাটা বেশি ডেভেলপমেন্ট হতে পারবে না। বিসিবি নির্বাচনের উত্তাপ বাড়তেই পারে, মতের বিরোধ থাকতেই পারে, কিন্তু এই রাজনীতিতে যদি অপমানিত হয় কিংবদন্তিরা, সেটা দেশের ক্রিকেটের জন্য লজ্জা ছাড়া আর কিছুই না।
মিরপুর শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। ফুটবলের নবজাগরণ ধরে রাখতে 9 অক্টোবর হংকং চায়নার বিপক্ষে জয়ের বিকল্প দেখছেন না সাবেক ফুটবলাররা। তাই হামজা, সুমিত, জামালদের শতভাগ দিয়ে খেলার পরামর্শ দিলেন তারা। এদিকে প্রতিপক্ষ হংকং চায়না র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও ঘরের মাটিতে বাংলাদেশ এগিয়ে থাকবে বলেও প্রত্যাশা সাবেক ফুটবলারদের। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দেখা নেই জাতীয় ফুটবল দলের টিম বাসের। তাতেই আরও অপেক্ষা বাড়ে সমর্থকদের। জামাল, ফাহমিদুল, তারেক কাজীদের এক নজর দেখতে ছুটির দিনেও জাতীয় স্টেডিয়াম ঢাকার সামনে ফুটবল ভক্তদের ভিড়। অবশেষে এলো লাল সবুজদের টিম বাস। পুলিশের বাধা উপেক্ষা করে জামালের সঙ্গে হাত মেলাতে ছুটে গেলেন এক ক্ষুদে ভক্ত। হাসি মুখে সেই ভক্তের সঙ্গে হ্যান্ডশেক করলেন বাংলাদেশ অধিনায়ক। দিন যত গড়াচ্ছে হংকং চায়নার বিপক্ষে ম্যাচ নিয়ে সমর্থকদের উন্মাদনা ততই বাড়ছে। হামজা, সুমিত, ফাহমিদুলরা আসার পর থেকে দেশের ফুটবলের যে নবজাগরণ তা ধরে রাখতে হংকং চায়নার বিপক্ষে জয়ের বিকল্প দেখছেন না সাবেক ফুটবলাররা। এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার লড়াইয়ে টিকে থাকতেও এই ম্যাচ মহা গুরুত্বপূর্ণ হামজা, জামালদের জন্য। আমাদের দেশের দর্শকরা সবাই ফুটবল খেলা পছন্দ করে, এই জন্য টিকিটও সোল্ড আউট হয়ে গেছে এবং দর্শকরা একটা জয় পেলে যে আরও বেশি উন্মাদনা, আরও আনন্দ পাবে এবং দেশের ফুটবলটা আরও জাগ্রত হবে। এবং আমি মনে করি যে এই জয়টা বাংলাদেশের ফুটবলটাকে টিকে রাখার জন্য, মানে আরও উন্নতির দিকে যাওয়ার জন্য এই জয়টা খুবই জরুরি। কোয়ালিফাইং রাউন্ড খেলছি, একটা ম্যাচ ড্র করেছি, একটা জিতেছি। এই ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই ম্যাচটা জিতলে আমাদের কোয়ালিফাইং করার চান্স আছে। সুতরাং আমরা মনে করি যে এই ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বহন করে। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ড্রয়ের পর সিঙ্গাপুরের বিপক্ষে হার, কিছুটা ব্যাকফুটে বাংলাদেশ। হংকং চায়না শক্তিশালী প্রতিপক্ষ, র্যাঙ্কিংয়ে এগিয়ে তারা। তবে সাবেক ফুটবলারদের মতে হোম ক্রাউড ও ঘরের মাঠ এগিয়ে রাখবে বাংলাদেশকে। দেশের মাটিতে খেলা আমাদের সব কিছু অ্যাডভান্টেজ। আমি মনে করি র্যাঙ্কিংটা তেমন কোনো ব্যাপার না। সবাই যদি মন দিয়ে খেলে, দেশের জন্য আসলে স্যাক্রিফাইস করে খেলে, আমার মনে হয় যে জয়ের সম্ভাবনা আছে। হারার পরে ভুলগুলো নিয়ে আলোচনা করা উচিত, সমালোচনা করা উচিত এবং ভালোটা বেছে নিয়ে যেসব দুর্বলতা আছে ওগুলো সমাধান করেই আমাদের আবার খেলতে যাওয়া উচিত। এটা টোটালি কোচের উপর ডিপেন্ড করে। আমি আশা করব যে আসলে যে সব ভুলগুলো হয়েছে আগে বিগত দিনে সেগুলো শুধরাই কোচ ভালো করবে। এদিকে জাতীয় দলে ডাক পাওয়া জায়ান আহমেদকে নিয়ে বেশ আশাবাদী সাবেক ফুটবলাররা। হামজা, সুমিত, ফাহমিদুলরা নিজেদের শতভাগ দিলে 9 অক্টোবর ফলাফল বাংলাদেশের পক্ষে আসবে বলে বিশ্বাস সাবেক ফুটবলারদের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আনন্দ বিষাদে দেবী দুর্গাকে বিদায়, শারদ ছুড়ে আবিরের রঙে মাতলেন সনাতন ধর্মাবলম্বীরা। প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব, সম্প্রীতির কাছে হার মানল সব শঙ্কা। প্রধান উপদেষ্টা আন্তরিক থাকায় ভোট নিয়ে শঙ্কা নেই, মন্তব্য তারেক রহমানের। উপদেষ্টা হুমায়ুন কবিরের। আগামী নির্বাচন ডক্টর ইউনূসের জন্য অগ্নি পরীক্ষা, বললেন জয়নুল। এবং এবার শুরু হচ্ছে ওবায়দুল কাদের সহ 7 জনের বিচার। শেখ হাসিনার মামলার রায়ের তারিখ জানা যাবে এ মাসেই। আওয়ামী লীগের বিচারে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় প্রসিকিউশন। এই ছিল প্রবাসের সময়ে, সঙ্গে থাকুন সময়।